নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মাঝে কয়েকটা দিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না, মাঝে একটু গ্যাপ চলে যাচ্ছে ভিডিওতে। তো হয়তো কালী পুজোর আগে পর্যন্ত এরকমটাই চলবে। কালী পুজো, ভাইফোঁটা সমস্ত কিছু হয়ে গেলে আবার কিন্তু তোমাদেরকে আমি আগের মতো ডেলি ব্লগ শেয়ার করব। তো যাই হোক, আজকে আরও একটা ডেলি রুটিন তোমাদের সাথে নিয়ে আমি চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর রোজকার দিনের মতো স্নানটা সেরে নিয়েছি। স্নানের পর চুল আঁচড়ে গামছাটা বাইরে মেলে দিলাম, আর এখন দেখো পাপোশগুলো আমি যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিচ্ছি। আসলে স্নানের আগে তো ঘর দোয়ার সমস্ত কিছু মুছেছি, তো ঘরটা ভেজা ছিল বলে তখন আর পাপোশগুলো পাতিনি। এখন ঘরটা শুকিয়ে গেছে তাই পাপোশগুলো পেতে দিলাম। একটা নাইটি ধুয়ে দিয়েছিলাম, সেটাই রোদে মেলে দিয়ে চলে এসেছি ওপরে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে অনেক দিন বাদে আজকে একটু বসিয়ে দিয়েছি দুধ চা। আমি না আগের মতো এখন আর রেগুলার চা খাই না, এখন আর চা খাই না বললেই চলে। আসলে নিজের একার জন্য না আর চা বানাতে ইচ্ছা করে না আলাদা করে। তো আজকে কি মনে হলো যে একটু দুধ চা বানিয়ে খাই, তো সেই কারণে একটুখানি দুধ চা বানিয়ে খেলাম। এখন তো রেগুলার চা খাই না, তো মাঝে মধ্যে যেদিন চা খাই সেদিন একটু দুধ চাই খাই, সেদিন আর লিকার চাটা খেতে ইচ্ছা করে না। তো দেখো আমি চা ছাকছিলাম, আর এদিকে আমার ছেলে এসে কিভাবে দাঁড়িয়ে পড়েছে, আর ক্যামেরার মধ্যে এত কিউট লাগছিল ওর মুখটা দেখতে, তাই একটু ক্যাপচার করে রাখলাম। আর এই দেখো চায়ের সাথে একটু বিস্কুট নিয়ে নিয়েছি। আমার না চায়ের সাথে এরকম মিষ্টি বিস্কুট খেতে একদম ভালো লাগে না। এই দুধ চায়ের সাথে বেশিরভাগ সময় যদি দেখবে বিস্কুটটাই বেশি ভালো লাগে। তারপর নিমকি এটা ওটা দিয়ে চাটা খেতেও বেশি ভালো লাগে, যদিও গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বেশ ভালোই লাগে নিমকি, তারপর রুটি লুচি এগুলো দিয়ে দুধ চা খেতে। তো যাই হোক, ওদিকে চা খেয়ে চলে এসেছি আমি নিচের ঘরের বিছানাটা তোলা হয়েছিল না। আমার এই নিচের ঘরের বিছানাটা না রেগুলারই এরকম একটু লেটই হয়ে যায় তুলতে। আসলে আমার ছেলে একটু ঘুম থেকে দেরি করেই ওঠে, ও 9:30 10টা, কোনো দিন তো 10:30টাও বেজে যায় ও সকালে ঘুম থেকে উঠতে। তো আজকেও একটু দেরি করেই যেহেতু ঘুম থেকে উঠেছে ওই 9:30টার দিকে। তো ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি এসেছি বাসি বিছানাটা তুলতে। তো এই তো বিছানার চাদরটা না বেশ অনেক দিনই হলো পেতেছি, এবার বিছানার চাদরটা পাল্টাতে হবে। কালী পুজোর কয়েকদিন আগেই বিছানার চাদরটা পাল্টে ফেলবো, কারণ কালী পুজোর সময় তো বাড়িতে থাকবো না, মানে শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। যদি যাই তোমাদের সাথে তো অবশ্যই ভিডিও শেয়ার করব। কালী পুজোর মধ্যে না পারি পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে জানলাটা খুলে নিচ্ছি। এই 3টে জানলার পাল্লায় যদি খোলা যেত না তাহলে খুবই ভালো হতো, ঘরটা পুরো আলো আলো হয়ে যেত। ওই পাশে যেই 2টো পাল্লা রয়েছে সেই পাল্লা দুটোতে না কাঁচ নেই, জানলাগুলো একদমই ভেঙে গেছে, তো সেই কারণে ওই পাল্লা দুটো খুলি না, কারণে একটা পাল্লাই খুলতে হয়। আর এদিকে দেখো আমি বিছানাটা কিন্তু একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। ঘরের মধ্যে বিছানা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে পুরো 11টা, আর চাটা খেয়ে ছেলেকে রেডি করিয়ে দিলাম, স্নান করিয়ে। ও গেল স্কুলে, ওর স্কুল শুরু হয় 11:30 থেকে, আর ও খিচুড়ি স্কুলে পড়ে, সেখানেই পাঠিয়ে দিলাম। ওর দাদানের সাথে ও চলে গেছে স্কুলে, আর 11:30 থেকে 1টা পর্যন্ত স্কুল হয়। তো যাই হোক, ও যাওয়ার পর এখন আমি ফাঁকা, এখন আমি ভাত খাবো, তারপর সংসারের অনেক কাজ আছে সেগুলোও টুকটুক করে সেরে নেব স্কুল থেকে আসার আগে। ছেলে 11:30টার মধ্যে স্কুলে চলে যায়, আর ও বাড়ি আসে প্রায় 1টার দিকে। ওর দাদানি ওকে নিয়ে যায় আবার নিয়ে আসে। তো আমাদের বাড়ি থেকে ওর ওই খিচুড়ি স্কুলটা বেশ অনেকটা খানেই দূরে, হেঁটে গেলে প্রায় 10-15 মিনিট তো লেগেই যায়। আর ওকে না নিয়ে অতটা রাস্তা হেঁটে যাওয়া অনেকটাই অসম্ভব হয়ে ওঠে। ও মাঝ রাস্তায় গিয়ে না কোলে উঠতে চায়, তখন ওর ব্যাগটাকে সামলাবো না আমি ওকে কোলে নেব। যেদিন রোদ উঠবে সেদিন তো আর বলার
কোনো ভাষাই নেই। ওই রোদের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া হেঁটে আসা প্রচণ্ডই কষ্টকর হয়ে ওঠে। তো সে কারণে ওর দাদুই ওকে করে নিয়ে যায় আবার নিয়ে আসে। আর এদিকে দেখো আমি কিছু জামা কাপড় ছিল যেগুলো অগোছালো, তো সেগুলোই না আমি ভালো করে ভাঁজ করে নিলাম। জামা কাপড়গুলো জায়গায় রেখে দেব। এখন ঘরের জিনিসপত্রগুলো ভালো করে মুছে নিচ্ছি। অনেক দিনই হলো ঘরের জিনিসপত্রগুলো মোছা হয়নি ওই পুজোর পর থেকে। তো বাড়ি এসে মানে পুজোর সময় তো বাবার বাড়িতে গেছিলাম, বাবার বাড়ির থেকে বাড়ি এসে যদিও একটু হালকা হাতে মুছেছিলাম কিন্তু সেইভাবে ভালো করে মোছা হয়নি। তো আজকে ভাবলাম যে একটু আসবাবপত্রগুলো মুছে নিই। আসবাবপত্র বলতে এই যে বেসিংয়ের সামনে একটা আয়না আছে, ওই আয়নাটা একটু মুছে নিলাম। আর একটা শোকেস আছে, সেই শোকেসটাও একটু ক্লিন করে নিচ্ছি। সবার আগে শোকেসের কাজটা ভালো করে মুছে নিচ্ছি। এই আসবাবপত্রগুলো না মানে রোজ দিনও যদি মোছা হয় তাও মনে হয় এর উপর দিয়ে ধুলো ছাড়াবে না। কোথা থেকে যে এত ধুলো আসে আমি না বুঝতেই পারি না। তোমাদের বাড়িতেও কি এরকমটা হয় অবশ্যই কিন্তু জানিও। এই পুজোর আগেই কিন্তু আমি সমস্ত কিছু ডিপ ক্লিন করেছি, ঝুল ঝেড়েছি, কিন্তু এরই মধ্যে দেখো আবার হালকা হালকা করে ধুলোর আস্তরণ পড়ে গেছে। রেগুলার যদি মোছা হয় তাহলে ভালো হয়, কিন্তু আমি না সত্যি কথা বলতে রেগুলার মুছতে পারি না, সেইভাবে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তো এই দেখো শোকেসের এই মাথাটা না সব সময় আমার একটু অগোছালো থাকে, বিশেষ করে আমার হাজবেন্ড যখন বাড়িতে থাকে। তো ওই জায়গাটাও একটু আমি ভালো করে একটু জিনিস জায়গায় রেখে তারপরে শোকেসটাও একটু ভালো করে কলিং দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর এদিকে বারবার ঘড়ি দেখছিলাম যে কটা বাজে, তার কারণ ছেলে তো আবার স্কুল থেকে বাড়ি চলে আসবে, তো সেই কারণে দেখো শোকেসের নিচটাও কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এই তো শোকেসের এই মাথায় রয়েছে একটা ক্যালেন্ডার আর ছেলের টুকটাক খেলনা, সেগুলো না আমি সাজিয়ে রেখেছি। এই খেলনাগুলো নিয়ে অতটা খেলা করে না, তো সেই কারণে আমি ভাবছি যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখলে খালি নষ্ট হয়ে যাবে, তার থেকে এখানে সাজিয়ে রাখি। সাজিয়ে রাখলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আর ভালোও থাকবে। তো যাই হোক ওদিকটা আমার মোছা হয়ে গেছে। আর এপাশে টাঙানো রয়েছে একটা গণেশ ঠাকুরের ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারটাতেও ভালোই ধুলো পড়েছিল, তাই ভালো করে মুছে নিলাম। আর ওপাশে 3টে প্রজাপতি লাগানো রয়েছে, সেই প্রজাপতিটা একটু মুছে এসেছি এই ফটোটা মুছতে। আর এই ফটোটার মধ্যে রয়েছে আমার দাদা শ্বশুর, ঠাম্মা শাশুড়ি আর আমার হাজবেন্ড। গেছিলাম একটু দোকানে কিছু দরকারি জিনিসপত্র কিনতে, দোকান থেকে বাড়ি এসে হাজব্যান্ডকে খেতে দিলাম, ও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল। আর এখন ঘড়িতে ওই 1:45 মতো বাজে, বাড়িতে এখন কেউই নেই, আমি একা। তো ছেলে তো এখনও স্কুল থেকে বাড়ি আসেনি, ও 1টার দিকে চলে আসবে। ও আসার পর ওকে ভাত খাইয়ে ঘুম পাড়াবো, ততক্ষণের জন্য আমি একটু ফ্রি আছি, এখন একটু চুপচাপ বসে থাকবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ছেলে বাড়ি চলে এসেছিল 1টা নাগাদ। ও বাড়ি আসার পরে ওকে খাইয়ে দিয়েছিলাম দুপুরের খাবার, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আরও একটু আগেই ঘুম থেকে উঠলো। আর ও ঘুম থেকে ওঠার পর আমি চলে এসেছি ওপরে ঘর দোয়ার ঝাড় দিতে। সকালে একবার ঘর ঝাড় দিই আর বিকেলে একবার, দুবার করে ঘর দোয়ার ঝাড় দিই। আর এই তো বারান্দাটা সবার প্রথমে ঝাড় দিয়ে নিলাম। ওপরের ঘরগুলোও ঝাড় দিয়েছি, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপরে চলে এসেছি নিচের ঘরে, মানে যেই ঘরটাতে আমরা থাকি আর কি। তো এই নিচের ঘরটাও এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার আগে না মনে হয় না যে ঘরের মধ্যে এতটা ধুলোবালি রয়েছে, যখন ঘর ঝাড় দিয়ে বের করি তখন মনে হয় যে কতটা ধুলোবালি ছিল ঘরের মধ্যে। আমি কিন্তু সকালবেলায় ঘর ঝাড় দিয়ে মুছেছি, তার মধ্যেই দেখো একদম এতটা পরিমাণে ধুলোবালি ঘর থেকে বেরালো। যেহেতু ঘুম থেকে উঠেছে তাই ওকে 1 গ্লাস জল খাইয়ে ওকে বাটিতে করে একটু মাখানা দিয়েছিলাম। ও মাখানাটা না বেশ ভালোই খায়, ওই ঘিয়ে ভেজে দিই হালকা করে, আর বেশ ভালোই লাগে কিন্তু। তো ওদিকে ও একা একা খাচ্ছে আর এদিকে আমি ঘরটা কিন্তু ঝাড় দিয়ে ফেলেছি। তারপর ঘরের সামনে আমাদের যেই ফাঁকা জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু আমি একদম ঝাড় দিয়ে দিচ্ছি। এই জায়গাটা ঝাড় দেওয়া হয়ে গেলেই ব্যাস, এখনকার মতো ঝাড়ঝুট দেওয়ার পাট এখানে
এখানেই ইতি। তো তারপরে এখন একটুখানি হাত মুখ ধোবো, হাত মুখ ধুয়ে একটুখানি বাইরে যাব। রোজ দিন না বিকেলবেলা ওই ছেলেকে নিয়ে বাইরে যাই, ও একটু খেলাধুলা করে, সারাদিন তো ঘরের মধ্যেই থাকে। তো সেই কারণে বিকেলবেলা করে একটু বাইরে না বের করলে একদমই হয় না। আর বিকেলবেলা করে বাইরে আরও অনেকজন আসে, তাদের সাথে একটু গল্পগুজব করি, তো আমার মনটাও বেশ ভালো লাগে। আমিও তো সারাদিন বাড়িতে বলতে গেলে একাই থাকি। মাঝে মাঝে না আগের জীবনটাকে খুব মিস করি, মানে স্কুল কলেজ লাইফটাকে। মানে কত মানে ভালো ছিল সেসব দিন, মানে কোনো মাথায় চিন্তা ছিল না, ভাবনা ছিল না, একদম ফ্রিলি জীবন কাটাতাম। মানে সত্যি মাঝে মাঝে ওই সব জীবনটাকে যে এত মিস করি, মাঝে মাঝে মনে হয় যেন ওই দিনগুলোকে স্বপ্নের মতো মনে হয়, আর চাইলেও কোনো দিনও ওই সব জীবনে ফিরে যেতে পারবো না। তো যাই হোক, মুখ চোখ ধুয়ে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। তারপর একটুখানি বাইরে গেছিলাম, তো সন্ধ্যা হওয়ার আগেই ঘরে এসেছি আর সন্ধ্যাও দিয়ে নিয়েছি। সন্ধ্যা দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালে গেছিলাম একটুখানি দোকানে ছেলের দুধ আনতে, তখনই দোকান থেকে একটু চিড়ে কিনে এনেছিলাম, তো সেই চিড়েটাই কৌটায় ঢেলে নিচ্ছি। চিড়ে খাওয়াই ছেলেকে মাঝে মাঝে, তাই চিড়েটা বাড়ন্ত হয়ে গেছিলো বলে খানিকটা চিড়ে কিনে এনেছিলাম, এখন কৌটায় ভরে রাখলাম। তারপরে এখন ছেলেকে নিয়ে বসেছি একটু পড়াতে, আর এখন ঘড়িতে ওই 6:30 মতো বাজে। এখন বেলাটা মানে রাতটা বড় হয়ে না বেশ সুবিধাই হয়েছে, ছেলেকে আমি পড়ানোর অনেকটাই টাইম পাই। কিন্তু গরমকালে যখন রাতটা ছোট ছিল না, তখন ছেলেকে পড়াতে না পড়াতেই 8:30 9টা বেজে যেত, আর রাতের রান্নার সময়ও হয়ে যেত। তো সেই কারণে একটা মাথায় টেনশান ছিল, তাড়াহুড়ো করে ছেলেকে পড়াতে হতো। আর এখন রাতটা বড় হয়ে যাওয়ায় ছেলেকে আমি অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে পড়াতে পারি। তো যাই হোক, ওকে পড়িয়ে এখন চলে এসেছি ওপরে রান্নাঘরে, আর এখন ঘড়িতে ওই 7:45 মতো বাজে। একটু গরম জল করে নিয়েছিলাম, তো ওই তো গরম জল করে আটাটা মেখে নিচ্ছি, আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি আলু আর সয়াবিন সেদ্ধ হতে, কারণ আজকে রাত্রে করব সয়াবিন আলুর তরকারি আর রুটি। আটাটা না গরম জল দিয়ে মাখলে শুনেছি নাকি রুটিটা নরম হয়, তো সেই কারণে আমি আটাটা গরম জল দিয়েই মাখছি। আর শ্বশুরমশাই বলেইছিলেন যে আটাটা গরম জল দিয়ে মাখতে, যাতে রুটিটা নরম হয়। তো এই তো আলুটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুটা 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওই সয়াবিনগুলো দিয়ে দিলাম আর কি। এখন সয়াবিন সেদ্ধ হতে তো আর বেশি টাইম লাগে না, তো একটু বাদেই নামিয়ে নেব, তারপরে তরকারিটা বসিয়ে দেব। আর এখন আমি কিন্তু আটাটা ভালো করে মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখো আলু আর সয়াবিনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এখন এই ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি, জলটা ঝরে যাবে। তারপর ওদিকে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দেব, তেলটা গরম হয়ে গেলে আলুগুলো প্রথমে ভেজে দেব, তারপরে সয়াবিনগুলোও কিন্তু হালকা করে ভেজে নেব। আলুটা এদিকে ভাজা বসিয়ে দিলাম, তো আলুটা ভাজা হবে, আর ওদিকে কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি আদা জিরে, আর বাটবো শুকনো লঙ্কা। আজকে তো নিরামিষ, তো সেই কারণে আর পেঁয়াজ রসুন দিচ্ছি না। যদি অন্য কোনো দিন হতো তাহলে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনটা রান্না করতাম। আমাদের বাড়িতে আবার সবাই সয়াবিন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে বেশ ভালো খায়। তো যাই হোক, আলুটা ওদিকে ভাজার পর এখন সয়াবিনটাও ভাজা বসিয়ে দিলাম। আজকে না সয়াবিনটা সেদ্ধ যখন হয়ে গেছে, তখন না মনে হচ্ছিলো আজকে যেন সয়াবিনটা বেশি সেদ্ধ করে ফেলেছি, তরকারি কি পরিমাণে অনেকটাই বেশি হয়ে যাবে, এরকমটাই মনে হচ্ছিল। তো তারপরে দেখলাম না, ঠিকঠাকই হয়েছে। আর সয়াবিনটা আজকে একটু অন্যরকম টেস্ট হয়েছিল বলে সবাই একটু ভালোও খেয়েছিল। আর আজকে আমি সয়াবিনে দিয়েছিলাম 5 ফোড়ন, মনে হলো নিরামিষ সয়াবিন, তো সেই কারণে 5 ফোড়ন দিয়ে রান্না করি। তো ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন ফোড়নটা ভালো করে ফুটে যাওয়ার পর ওই বেটে রাখা মশলাটা ফোড়নের উপর দিয়ে দিলাম, মানে আদা জিরে আর শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম আর কি। শুকনো লঙ্কার সাথে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তার মধ্যে কিন্তু পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, নুনটা এখন দিইনি। নুনটা আলু আর সয়াবিন দিয়ে যখন কষাবো তখন একেবারে দিয়ে দেবো, তাহলে পরিমাণটা ভালো বুঝতে পারবো, মানে নুনের পরিমাণটা। আর মাঝে দেখলে একটু
একটু টমেটো সস দিলাম। আমি না ওই টমেটো তো দিলে ভালো হতো, যেহেতু নিরামিষ তরকারি, কিন্তু টমেটো তো ঘরে ছিল না, তো সেই কারণে মনে হলো যে একটু টমেটো সস দিয়ে দিই। ঘরে যেহেতু টমেটো সস আছে তাই একটু টমেটো সস দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে আর একটু কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। তারপরে কিন্তু আমি পরিমাণ মতো এখন জল দিয়ে দিলাম। আর আমি কিন্তু নুনও দিয়েছি পরিমাণ মতো, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে, মানে তোমাদের ক্যামেরায় দেখাতে পারিনি। তো যাই হোক, ওদিকে তো তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি। এখন রুটি বানানোর জন্য লেচি বানিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এক এক করে আমি রুটিগুলো বেলে নেব, তারপর ভেজেও নেব। আমি না রুটি অন্যান্য সবার মতো অত তাড়াহুড়ো করে করতে পারি না। আমি কি করি, 3টে করে রুটি বেলি, তারপর তাওয়ার মধ্যে দিই, আবার ওই 3টে ভালো করে ছেঁকে নেওয়ার পর গ্যাস অফ করে আবার 3টে রুটি বেলি। এইভাবে করি, না আমি একদমই পারি না একসাথে মানে অনেকগুলো রুটি করতে। আর একসাথে অনেকগুলো রুটি করলে না রুটিগুলো কেমন যেন শক্ত হয়ে যায়। মানে একসাথে অনেকগুলো বলতে আমি বোঝাতে চাইছি, মানে তাওয়ার মধ্যে দেখবে অনেকে 4-5টা রুটি একসাথে নিয়ে তারপরে ছাঁকে, কিন্তু আমার মনে হয় যেন ওরকম করে করলে রুটিগুলো শক্ত হয়ে যায়। অল্প অল্প পরিমাণে নিয়ে তারপরে ভাজলে কিন্তু রুটিগুলো একটু নরমই হয়। যেমন ধরো এই দেখো, তাওয়ার মধ্যে আমি 3টে রুটি নিয়েছি। এখন রুটিগুলো ভালো করে এপিট ওপিট করে ছেঁকে নিলাম। তারপরে কিন্তু আমি এখন ভালো করে এই দেখো গ্যাসের এই ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি না, এটাকে ওই ঝিক বলে রুটি ছাঁকার জন্য, সেটাই কিন্তু ছেঁকে নিচ্ছি। আর বেশিরভাগ রুটিগুলোই কিন্তু একদম ফুলেছিল আর নরমও হয়েছিল। আর এই তো রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি, রুটি আর সয়াবিন আলুর তরকারি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করো। শুভরাত্রি।